দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ প্রকাশের আয়োজন আমার ভুবন। আসলে এটা আমার ভুবন নয়, এটা যে অতিথি আমাদের সাথে যুক্ত হন এটি তার ভুবন নিয়ে কথা হবে এখানে এই অনুষ্ঠানে। আজকে যিনি আমাদের সাথে তার ভুবন ভাগাভাগি করে নেবেন, তিনি শুধু বাংলাদেশ নয়, তিনি বিদেশের মাটিতেও বেশ প্রশংসিত, পুরস্কৃত এবং খুবই স্বনামধন্য মানুষ, গুণী মানুষ। তিনি চলচ্চিত্র নির্মাতা, প্রামাণ্য চিত্রকার শাহিন দিল রিয়াজ। শাহিন ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। কেমন ধন্যবাদ। আছেন প্রথমে সেটা জিজ্ঞেস করি। ধন্যবাদ, ভালো আছি আমি। জি, আমি এখন জার্মানিতে যে অবস্থায় আছি মোটামুটি ঢাকার সাথে তুলনা করলে অনেক ভালো আছি। আমাদের এখানে ইনফেকশনের রেট অনেক কমে যাচ্ছে। আবহাওয়াটা এখনো লেট সামারের মতোই আছে, খুব বেশি ঠান্ডা পড়েনি। শেষ সূর্যালোকিত দিনগুলো উপভোগ করার চেষ্টা করছি আর ঘরে বসে লেখালেখি করছি, নতুন প্রজেক্টের প্রস্তুতি নিচ্ছি। ভালো যাচ্ছে। শাহিন ভাই, আপনাকে বলে রাখি, এই আমাদের এই অনুষ্ঠানটা খুবই একটু বৈঠকি ধরনের। তো সেই জায়গা থেকেই শুরু করি যে মানে ছবি দেখার প্রতি আপনার ঝোঁক, আমরা জানি আপনি পুরান ঢাকায় একটা বয়স পর্যন্ত ছিলেন এবং সেখানকার যে রূপ, রস এবং গন্ধ আপনি সেটা উপভোগ করেছেন। তো কাহিনী চিত্র থেকে কি করে ধীরে ধীরে প্রামাণ্য চিত্রের দিকে আপনি আকৃষ্ট হলেন, সেটা যদি সংক্ষেপে আমাদের জানাতেন, আমাদের দর্শকের জন্য। কাহিনী চিত্র তো আসলে আমি ছিলাম না, কিংবা না মানে দেখা থেকে বলছি, মানে দর্শক হিসেবে সেটার প্রতি আকৃষ্ট যে ছিলেন, তার আস্তে আস্তে ওদিকে কিভাবে পরিবর্তিত হলো আপনার মানে ঝোঁকটা। জি, কাহিনী চিত্র নির্মাণের জন্যই তো আসলে মূল মানে ড্রাইভটা ছিল, প্রথম আগ্রহটা ছিল কাহিনী চিত্রেরই। ডকুমেন্টারি তো ভাবে আমি চিনতাম না, এবং ডকুমেন্টারি চেনার সুযোগটা হয়েছে আসলে আমি যখন জার্মানিতে পড়াশোনা শুরু করি, ঠিক তখন। তার আগে সিনেমা বলতে বুঝতাম কাহিনী চিত্র, ফিচার ফিল্ম, এবং সেটাই করব, সেই স্বপ্নই ছিল, ইনফ্যাক্ট এখনো আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যখন ফিল্ম স্কুলে পড়াশোনা শুরু করি জার্মানিতে এবং অ্যাপ্লাই করি, তখন দেখা গেল যে কি পড়া যায়। এখন আমাদের ফিল্ম স্কুল, যেটা ফিল্ম ইউনিভার্সিটি এখন, বাবলসবার্গ, কনরাড ওলফ, সেই স্কুলটাতে তখন ছিল আসলে, কিংবা এখনো ডিপার্টমেন্টগুলো খুব স্পেসিফিক ছিল। হ্যাঁ, ডিরেকশনের ডিপার্টমেন্ট এভাবে ছিল না, কিন্তু আমাদের সিনেমাটোগ্রাফি নিয়ে পড়েছেন। জি জি জি, আমাদের আসলে স্পেশালাইজেশনের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যে সিনেমাটোগ্রাফি পড়বে তাকে সিনেমাটোগ্রাফি নিয়ে ব্যস্ত থাকতে হবে, সেটা ডকুমেন্টারি ফিকশনের ব্যাপার না, সবকিছুই তাকে শিখতে হবে। এবং আমি সিদ্ধান্ত নিলাম সিনেমাটোগ্রাফি পড়ার কারণ হচ্ছে, সবাই বলল যে দেখো, ডিরেকশন পড়ে হয়তো পরে দেখা যাবে তোমার পেটে ভাত জুটছে না, হ্যাঁ, বিভিন্ন রকম অর্জব করে যেতে থাকছে, কারণ ডিরেক্টর হিসেবে কাজ করাটা খুব ডিফিকাল্ট, কিংবা এই প্রফেশনে ঢোকাটা, মেইন প্রফেশন হিসেবে ঢোকাটা। তো বললো যে একটা টেকনিক্যাল সাবজেক্ট শেখো, সিনেমাটোগ্রাফি কিংবা সাউন্ড কিংবা এডিটিং। তখন আমি ভাবলাম সিনেমাটোগ্রাফিটাই পড়ি, কারণ এটা ইমেজের খুব কাছাকাছি কাজ করা যাবে, এবং ফটোগ্রাফির কিছুটা অভিজ্ঞতা আমার ছিল। সেই থেকে আমি সিনেমাটোগ্রাফি পড়া শুরু করি, এবং ওটা পড়তে গিয়ে যখন আমাদেরকে প্রথম বছরই বাধ্য করা হলো যে তোমাদেরকে সবাইকে ডকুমেন্টারি আগে করতে হবে, ফিচার ফিল্ম করাই যাবে না, তখন আমরা সবাই একটু শো হয়ে গেলাম। সবাই আসলে, মানে ডিরেকশনের স্টুডেন্টরাও আশা করছিল যে তারা ফিচার ফিল্ম করবে, ডকুমেন্টারি ব্যাপারে ইন্টারেস্ট আসলে কারোই সেরকম ছিল না, কিন্তু আমাদেরকে বাধ্য করা হয়েছে। এবং পরে আমি ভালো লেগেছে যে ডকুমেন্টারি করতে গিয়ে কিন্তু অনেক কিছু জিনিস আমি শিখতে পেরেছি। এটা শুধু সিনেমাটোগ্রাফির কনটেক্সটে না, সেটা ফিল্ম স্টোরি টেলিং এর কনটেক্সটে অনেক জিনিসপত্র নিয়ে আমাদেরকে নাড়াচাড়া করতে হয়েছে। এই কনফ্রন্টেশনটা খুব জরুরি ছিল, যার কারণে সম্ভবত আমাদেরকে বাধ্য করা হয়েছিল, এবং সেইভাবেই ডকুমেন্টারির আবিষ্কার আমার জন্য। আর আমাদের ফিল্ম স্কুলটা ছিল আসলে অনেকদিন থেকেই ডকুমেন্টারির একটা ট্রেডিশনে, বিশেষ করে সিনেমাটোগ্রাফি ডিপার্টমেন্টটা। ইস্ট জার্মানির, এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা বলা দরকার, ইস্ট জার্মানির ডকুমেন্টারি ট্রেডিশনটা আসলে একটু অন্যরকম। তারা খুব সিনেমা কানেক্টেড ছিল। প্রত্যেকটা ফিচার ফিল্মের, যেহেতু আমাদের ফিল্ম স্কুলটা ইস্ট জার্মান ফিল্ম স্কুল থেকেই কনভার্ট হয়ে পরে ওয়েস্ট জার্মানির সাথে যখন রিউনিফিকেশন হলো, তারপরে এটা বড় আকারে ফিল্ম স্কুল হলো। কিন্তু এই যে ডকুমেন্টারি ট্রেডিশনটা তারা সিনেমায় দেখাতো, প্রত্যেকটা সিনেমা হলে সিনেমা শুরু হওয়ার আগে একটা শর্ট ডকুমেন্টারি দেখানো হতো, এটা স্টেট ফাইন্যান্স ছিল, এবং ওগুলোর ভিতরে একটা আর্টিস্টিক ড্রাইভ ছিল, যার ট্রেডিশনটাই ফিল্ম স্কুলে ছিল, যার জন্য আমাদেরকে এই ডকুমেন্টারি ট্রেডিশনটা হাতে তুলে দেওয়া হয়েছিল। সেই থেকেই ডকুমেন্টারির সাথে আমার পরিচয়, এবং এটা করতে গিয়ে অনেকটা বাধ্য হয়ে
আমার আসলে প্রেমে পড়া হয়ে যায় এই জনতার প্রতি। এবং আস্তে, আস্তে জি, আমি মানে চেষ্টা করলাম যে আপনি যে প্রেমে পড়েছেন সেটার আসলে মানে অনেক উদাহরণ আমি শুধু সংক্ষেপে শুধু বলি, 'লোহাখোর', 'শিল্প শহর', 'স্বপ্নলোক' এটি আপনার বোধহয় সবচেয়ে প্রিয় কাজ আপনার। 'দেশান্তর', 'দ্য হ্যাপিয়েস্ট পিপল', 'বাঁশ', 'বৈভব' এটা একদমই সাম্প্রতিক কাজ। 'জীবন জলে বেলেতে', 'কোরআন সন্তান', 'রাকিব খান' এই সবগুলো ছবি আমি দেখেছি এবং এটা নিয়ে আমি একটা লেখাও লিখেছিলাম। তো এই যে আপনার ডকুমেন্টারি প্রেমে পড়া এবং প্রেমে পড়ে এই যে আপনার এই কাজগুলোর কথা বললাম, আরো কাজ আছে আপনার। সব কাজের ভেতরেই এক ধরনের দ্বান্দ্বিক একটা সম্পর্ক আপনি খুঁজে আনেন বা আপনার যে স্টোরিটা বলতে চান, যে ন্যারেটিভটা বলতে চান সেটার মধ্যে আপনি এক ধরনের আ ডায়ালেকটিক্যাল একটা ব্যাপার হাজির করতে চান। মানে এটা নিয়ে যদি একটু বলতেন আমাদের। সত্যি কথা হচ্ছে আমাদের জীবনটাই সমস্ত সময় কনফ্লিক্ট নিয়ে জড়িত। তাই না? বিরোধ আমাদের ভিতরে আছে এবং এই কনফ্লিক্ট গুলোকে কনফ্রন্টেশন করাটা আমাদের একমাত্র জীবনের লক্ষ্য কিংবা আমরা বাধ্য হই কনফ্রন্ট হতে। সুতরাং এটা গিয়ে যদি ডিল করি তাহলেই কিন্তু জীবনটা ইন্টারেস্টিং হয় এবং কে কিভাবে ডিল করছে তার উপর নির্ভর করছে তার জীবন কিরকম হয়। এখন সার্থক বিফল এটা ডিফারেন্ট জিনিস। কিন্তু এই যে কনফ্লিক্টের সাথে কনফ্রন্টেশন হওয়া মানুষের এটাই আমাদের আমি মনে করি মানুষের জীবনের একদম সেন্টারে। এবং একটা গল্পের ক্ষেত্রেও কনফ্লিক্ট খুব সেন্ট্রাল একটা জিনিস। এখন আমি যখন ডকুমেন্টারির ক্ষেত্রে বলি, আমাকে অনেকে বলে যে আমার ডকুমেন্টারি আসলে as kind of aborted feature film, হ্যাঁ? এটা হচ্ছে ফিকশনই কিন্তু এটা এক ধরনের পরিপূর্ণ ফিকশন হয় না। মাঝামাঝি একটা জায়গায় গিয়ে এটা জন্ম নেয়। যার জন্য এটাকে না ফিকশন না ডকুমেন্টারি অনেকের এটা মতামত। এনিওয়ে এই যে কনফ্লিক্ট সেন্টারে রেখে একটা গল্পকে সাজানো, এই জিনিসটা আমার ভেতরে যখন কাজ করতে যাই, আমরা যখন এডিটিং শুরু করি, তখন ধীরে, ধীরে আবিষ্কার করি। বিশেষ করে আমার এডিটর আন্দ্রেয়া সিসমান যার সাথে আমি গত ১৫-২০ বছর ধরে কাজ করছি। আমাদের আসলে ডকুমেন্টারি ফিকশন ভাবে আলাদাভাবে দেখি না। আমরা স্টোরি টেলিং কিংবা আম গল্প বলার যেই প্রক্রিয়াটা, সেই ব্যাপারে ইন্টারেস্টেড এবং সেখানে কনফ্লিক্টটা খুব সেন্ট্রাল একটা জিনিস এবং এটা প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের জীবনে বিদ্যমান। এটা আপনি যেকোনো ছবি আমার ধরুন না কেন, একটা সেন্ট্রাল কনফ্লিক্ট থাকে। তারপরে তারপরে কিছু থাকে পেরিফেরিতে কিছু কনফ্লিক্ট থাকে। সুতরাং এই কনফ্লিক্ট গুলো আমি চেষ্টা করি আইডেন্টিফাই করার। যখন আমরা শুটিং করি তখনই বোঝা যায় এবং এডিটিং এ ওটাকে আমরা চেষ্টা করি এক ধরনের ম্যাগনিফিকেশন করতে, juxtaposition করতে, তার পাশাপাশি দিতে। এই এই মিলেই পুরো স্ট্রাকচারটা আমরা তৈরি করার চেষ্টা করি। সেজন্য মানে কনফ্লিক্ট আপনি এটা সেন্ট্রাল। আপনি juxtaposition এর কথা বললেন। মানে juxtaposition মানে বলতে যে স্ট্রাকচারটা অর্থাৎ ফরমেটটা যে আপনারা তৈরি করেন সে ফরমেটটা কি আগে থেকেই মাথায় থাকে? নাকি আ আ এটা পোস্ট প্রোডাকশন এ আসলে এই জিনিসটা আপনাদের মাথায় হয় যে আমি এই ফরমেটে এই ন্যারেটিভটা আমি সামনে তুলে ধরবো? মানে ফরমেটের বিষয়টা কখন মাথায় থাকে আপনাদের? বুঝতে পারছি। আমি সবসময় আমার ছাত্রদেরকে বলি যে ডকুমেন্টারির আমি ডকুমেন্টারি না আসলে ফিল্ম মেকিং কিংবা আর্টের যেকোনো যেকোনো কাজের শৈল্পিক কাজের ক্ষেত্রে এটা একটা আনসার্টেন জার্নি, হ্যাঁ? একটা অনিশ্চিত যাত্রা এবং ডকুমেন্টারির ক্ষেত্রে বিশেষ করে আমি যেভাবে কাজ করি সেটা একেবারেই সত্য। আমি যদিও যখন ফাইন্যান্সিং এর জন্য স্ক্রিপ্ট জমা দেই, অনেক কিছু লিখি, অনেক ইনটেনশন আমি উল্লেখ করি। ইভেন গল্পটা কেমন হবে একটা আঁচ দেওয়ার চেষ্টা করি। কিন্তু আল্টিমেটলি কাজ করতে গেলে সবই আসলে উড়ে চলে যায়, হ্যাঁ? পরিস্থিতি পাল্টে যায়। ধরেন একটা ছবির জন্য আমি প্রজেক্ট জমা দিলাম ২ বছর আগে, ফান্ড পাওয়া গেল ৩ বছর পরে। ততদিনে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। তার মানে আমাদেরকে পুরো জিনিসটা নতুন করে ভাবতে হয়। নতুন করে মানুষের অ্যা সম্মুখীন হতে হয় এবং গল্পটাও তৈরি হয় ঠিক ওই সময়ে। তার মানে হচ্ছে যখন আমরা ম্যাটেরিয়াল নিয়ে এডিটিং টেবিলে আসি, আমার এডিটর বলে যে, "ভুলে যাও। যা আমরা আগে ভাবছিলাম এটাই হচ্ছে আমাদের ছবি। এখন আমাদের ম্যাটেরিয়ালে যে ছবিটা লুকিয়ে আছে, সেই ছবিটাকে আমাদের বানাতে হবে।" সুতরাং আমাদের মানে পুরো ক্লিয়ার স্লেট। স্ট্রাকচারটা এই জিনিসটা তৈরি হয় পোস্ট প্রোডাকশন এ। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাইছিলাম যে, আমি দেখেছি যে আপনার ছবিগুলোতে সাবজেক্ট থাকে এবং সেই সাবজেক্টকে কেন্দ্র করে আপনি একটা বৃত্ত তৈরি করেন। তারপর সেই বৃত্তের ভেতরে আপনি এক ধরনের দ্বন্দ্ব তৈরি করতে থাকেন। মানে যেটা আপনি বলছেন কনফ্লিক্ট এর কথা। তো এই সাবজেক্ট আ খোঁজার ক্ষেত্রে বা আপনি কি করে খুঁজে পান এবং তাদের সাথে কি করে কানেক্ট করেন? তারপর কি করে অ্যাসথেটিক্যাল অ্যাপ্রোচ টা কেমন হয় এদের বেলায়, এই সাবজেক্টের বেলায়? সেটা যদি একটু বলতেন। এই মানুষগুলোকে খুঁজে পাওয়ার ব্যাপারটা আসলে একটু মজার। আমার মাঝে, মাঝে মনে হয় যে আমি মানুষগুলোকে খুঁজে পাইনি বরং ওই মানুষগুলো আমাকে খুঁজে পেয়েছে। এটা খুবই কাকতালীয় মনে হয় কিছু, কিছু ক্ষেত্রে যে আমি যখন রিসার্চ করি তখন হয়তো কিছু প্রোটাগনিস্ট এর সাথে পরিচয় হলো। কিন্তু যখন শুটিং করতে যাই তখন একদম হাওয়া থেকে অন্য কিছু মানুষ এসে জোগাড় হলো যারা আসলে নিজে থেকে
ছবিটার ভিতরে ইন করে কিংবা ঢুকে যায়। যার কারণে আমার প্রতিবারই মনে হয় যে এটা একটা মিস্টিরিয়াস একটা ব্যাপার। তবে এটা ঠিক আমাদের কিছু প্রস্তুতি আছে। আমরা যখন প্রিপারেশন করি, বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে, তখন চেষ্টা করি এমন একটা ক্যারেক্টারকে বেছে নিতে যে ক্যারেক্টারটা একদিকে ভিজুয়ালি অ্যাট্রাক্টিভ কিংবা ইন্টারেস্টিং হবে, আরেকদিকে তার যে জীবন, যে পরিস্থিতিতে সে বসবাস করে, তার ভেতরে গল্পটা কি, তার কনফ্লিক্টটা কি, তার টানাপোড়েনটা কি, এগুলো যদি স্পেসিফিকলি বুঝতে পারি, তাহলে আমরা চেষ্টা করি যে এই ক্যারেক্টারটাকে আমি প্রায়োরিটি দেবো। কিন্তু কখনো কখনো দেখা যায় ওই ক্যারেক্টারটা আলটিমেটলি ছবিতে আসেনি, তার বদলে অন্য একটা ক্যারেক্টার আসছে, কিন্তু তার কাছেও ঠিক একই জিনিস আমরা পেলাম কিংবা সিমিলার জিনিস পেলাম। সুতরাং এটা আসলে আগে থেকে কিছু প্রস্তুতি থাকে, কিন্তু আমার যেটা মনে হয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শুটিংয়ের সময় আমাকে সম্পূর্ণ ওপেন থাকতে হয়, সম্পূর্ণ চোখ কান খোলা রাখতে হয়, যাতে আমি নতুন যে মানুষগুলো আমার প্রজেক্টে ইন করতে পারে তাদেরকে যেন অ্যাকোমোডেট করতে পারি। হ্যাঁ, আগের চিন্তাকে কামড়ে ধরে যেন না থাকা হয়। জি, মানে আমরা তো এই যদিও আমাদের খুব আয়োজনটা স্বল্প সময়ের, কিন্তু তারপরও কয়েকটি ছবি ধরে আসলে আপনাকে প্রশ্নটা করতে চাই। যেমন জি। 'শিল্প শহর স্বপ্নলোক' এই ছবিটা নিয়ে আপনি আসলে মাঝখানে খুব বিপদে পড়ে গিয়েছিলেন। কারণ তারেক শাহরিয়ার আপনাদের আমি বলব যে সারথি, তিনি হঠাৎ করেই মারা যান এবং আপনি আ উনার কিছু অংশ শুট করেছিলেন এবং তারপর মৃত্যু দৃশ্যটাও শুট করেছিলেন। আপনি এক জায়গায় বলছেন যে সেই শুটিংটা করা আপনার জন্য খুব কষ্টদায়ক ছিল। এবং কাজটা আপনার প্রিয় কাজগুলোর একটি। এই কাজটি সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। এই কাজটাও আসলে খুবই মিরাকুলাস ছিল আমার জন্য। কারণ আমরা যেভাবে কাজটা করতে চেয়েছিলাম ওভাবে আদৌ কাজটা করা হয়নি। আপনি যেহেতু জানেন আমার জীবন জলে-বেলে ছবিটা, তার আগের ছবিটা, ওটার সাথে যদি তুলনা করেন সম্পূর্ণ ভিন্ন রকমের কাজ। আমার কাজ আসলে ছিল জীবন জলে-বেলেতে খুবই অবজারভেশন এবং সিচুয়েশন খুব অ্যাক্টিভ, ডায়নামিক। কিন্তু জীবন শিল্প সহ স্বপ্নলোকে এসে পুরো ছবিটাই কিন্তু ইন্টারভিউ বেস কিংবা কনভারসেশন বেস, এবং কনভারসেশন খুব ইন্টিম কনভারসেশন। এটি হচ্ছে মূল ছবিটার আ যদি এসেন্স ধরা যায়। কিন্তু আমাকে আসলে বাধ্য হয়েছে ছবিটা এরকম বানাতে। কারণ আমি যখন কাজ করা শুরু করি, তখন এই মানুষগুলোর সাথে আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করি, তাদের গল্প শোনার চেষ্টা করি। কিন্তু দেখা গেল যে তাদের বর্তমান জীবনের চেয়ে তাদের অতীত কিংবা তাদের ভবিষ্যৎ, এই জিনিসগুলো অনেক বেশি ইন্টারেস্টিং, এবং এটা একমাত্র বলা যায় তাদের সাথে কথা বলার মধ্য দিয়ে, তাদের মুখ থেকে শোনার মধ্য দিয়ে। এবং কিছু, কিছু ক্ষেত্রে এডিটিং এ এত সমস্যায় পড়তে হয়েছে, কারণ দীর্ঘ কনভারসেশন, এবং এই কনভারসেশন গুলোর ভিতরে যেতে হলে আপনাকে আসলে কনভারসেশনটা শুনতে হবে টু সার্টেন এক্সটেন্ট, মানে একটা লেংথ এ শুনতে হবে। আপনি ফুট করে এডিট করতে পারবেন না। যার কারণে আমাদেরকে খুব যুদ্ধ করতে হয়েছে তাদের গল্প তাদের মুখ থেকে শোনার প্রসেসের ভেতর দিয়ে। এবং আমরা যখন প্রিপারেশন নেই তখন অনেক কিছুই আমরা আগে থেকে দেখিনি। যেমন তারেক ভাই আমাদের প্রোটাগনিস্ট ছিল। কিন্তু তারেক ভাই যে এই ঘটনা ঘটবে, উনি যে মারা যাবে, এটা তো আমরা স্বপ্নেও ভাবিনি। সুতরাং শুটিং এর সময় আমাদেরকে সিদ্ধান্ত নিয়েছে আমরা আসলে এটা নিয়ে কি করব? তারপরে এডিটিং এর সময় আমাদেরকে ভাবতে হয়েছে এই মৃত্যুটাকে আমরা কিভাবে ডিল করব পুরো স্ট্রাকচারের ছবিটাতে। এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এখন এটা ডিটেইলে হয়তো বলতে পারব না। কিন্তু এটা একটা সেন্ট্রাল জিনিস ছিল ছবিতে। যে কনফ্লিক্ট গুলো আমাদের এসছে, যে মানুষগুলো এসছে, তাদের গল্প আমরা কিভাবে ছবি যখন এডিট করছি তখন বলব। তার আগে যেমন আমার খালা মিলি, তারপরে হাসান, কুটি, এদের সবাইকে আমি চিনতাম। কিন্তু খালা আগে আমাদের রিসার্চে ছিল না। সে কিন্তু ইন কোর্সে অনেক পরে। রাসেল ছিল, কিন্তু রাসেল যেভাবে রাসেল ছবিতে আসছে ওভাবে সে স্ক্রিপ্টে ছিল না। সুতরাং সবকিছুই আসলে যখন ছবি শুরু হয়ে যায়, শুটিং শুরু হয় এবং এডিটিং হয়, এই প্রসেসের ভিতর দিয়ে যায়, এবং এটা একটা দীর্ঘ মানে প্রসেস। হাতের মুঠো থেকে বেরিয়ে যায় আসলে অনেকটা। যদি এক্সাক্টলি। বলি যে আ লেখকদের মতো লেখকরা যখন উপন্যাস লেখা শুরু করেন, এটা আসলে লেখকদের হাতের মুঠোয় থাকে না। সেটা যেন টেনে নিয়ে যেতে থাকে। সেরকম একটা ব্যাপার হয়তোবা আ ঘটে থাকে আপনার বেলাও। তা আমি আর এইবার যে ছবিটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাবো সেটা হচ্ছে 'দ্য হ্যাপিয়েস্ট পিপল'। এটা এক ধরনের আইরনি বলা যায়। এই যে হুম। আ বাংলাদেশের মানুষ সবচেয়ে নাকি সুখী। আপনি একটা জরিপে দেখার পর উদ্বুদ্ধ হলেন। তারপর ক্যামেরা নিয়ে চলে এলেন বাংলাদেশে এবং দেখলেন যে আবিষ্কার করলেন হয় তারা সুখ জিনিসটা কি জানেই না, অথবা মানে এখানে হীরক রাজার দেশের মতো কোনো একটা ব্যাপার। তো এই জার্নিটা সম্পর্কে একটু যদি আমাদের জানাতেন। ওই ছবিটার এই যে 'হ্যাপিয়েস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড' এই টাইটেলটা আসলে আমার নিজের দেয়া ছিল না। এটা কমিশনিং এডিটর নিজে থেকে প্রস্তাব করে। আম বাংলা টাইটেলটা আপনি যেটা জানেন যে 'শিল্প সহ স্বপ্নলোক' এটাই ছিল আমার টাইটেল। কিন্তু বাংলাটাকে যখন আমরা অনুবাদ করলাম, ওটা তারা পছন্দ করল না। আমার
তার আগেও আরেকটা টাইটেল ছিল যেটার নাম ছিল কিনো কুনস্ট উন কাওস, মানে হচ্ছে সিনেমা আর্ট অ্যান্ড ক্যাওস। তো এই টাইটেলটা ছিল আমাদের ওয়ার্কিং টাইটেল, পরে এটা পরিবর্তন হয়ে হ্যাপিয়েস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড করে। এটার কারণ হচ্ছে যে কমেন্ট্রিতে যে জিনিসটা উল্লেখ করা হয় যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স বাংলাদেশের মানুষকে 98 সালে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে ঘোষণা করে, এবং এটা একটা স্টাডির অংশ, এবং বাংলাদেশ 54টা দেশের লিস্টে 1 নম্বরে আসে, জার্মানি আসে 42 নম্বরে। তো এটা একটা মজার মজার একটা কাহিনী, কিংবা একটা এখানে আউফেঙ্গা বলে, মানে হচ্ছে একটা আপনি একটা উপলক্ষ নিয়ে ছবিটা শুরু করছেন, এটাই বুঝতে পারছেন। যার কারণে ছবির ভিতরে কিন্তু এই জিনিসটা প্রাধান্য পায়নি। ইনডিরেক্টলি অবশ্যই আসছে পরোক্ষভাবে, সুখ ব্যাপারটা, স্বপ্ন ব্যাপারটা আসছে, কিন্তু আমরা তো আসলে এই ছবিতে মূল যে গল্পটা পাই সেটা হচ্ছে অনেকগুলো মানুষের গল্প। এই শহরটা একটা ক্যারেক্টার, কিন্তু এই মানুষগুলোর ভেতর দিয়ে শহরটা বেরিয়ে আসে। হ্যাঁ, যার কারণে জি, জি। আমার কাছে মনে আমি হয়েছে আমি দুঃখিত। আমি এই ছবিটাই মানে স্বপ্ন শিল্প শহর স্বপ্নলোক এটারই একটা অনুবাদ ছিল। আমি দুঃখিত। আমি জানতে চাইছিলাম রাকিব খান যে ছবিটা, ও রাকিব আচ্ছা। খানের সাথে অনেকটা শাকিব খানের একটা মিল পাওয়া যায় হুম, এবং দেখা যায় হুম, যে এই ছেলেটাই নিজেই যেন নায়ক হয়ে ওঠে তার গল্পের ভেতর দিয়ে এবং সে কল্পনা করতে শুরু করে। তো হুম। এই ছেলেটিকে খুঁজে পাওয়ার ব্যাপারে আপনার মানে সেরকম কোনো যে শুরুতে বলছিলেন মিরাকেল কাজ করে কিনা? মানে করেছে কিনা? কিভাবে খুঁজে পেলেন এই অদ্ভুত ছেলেটিকে? অ্যাম এর খবর পেয়েছি আমার এক বন্ধুর থ্রুতে। কলকাতার আমার এক বন্ধু ফটোগ্রাফার, সে বাংলাদেশেও ছিল, ফিল্ম মেকার ও নিজে। সে নিজেও ওই ছেলের উপর ছোট্ট একটা কাজ করেছেন। তো উনি আমাকে কাজটা করার আগে কলকাতায় আমার সাথে দেখা হয়, একটা ছবি দেখান, এবং ছবিটা তোলে হচ্ছে আমাদের শামীম নামে একজন ফটোগ্রাফার, অখ্যাত ফটোগ্রাফার কিন্তু খুবই ভালো মানুষ। উনিও কাজ করেন ফিল্ম মিডিয়াতে। উনি এই ছেলেটার একটা ফটো তুলেছিলেন, এবং এই ছবিটা আপনি যখন ছবি দেখবেন তার বেডরুমে এখনো টাঙানো আছে। একটা ছোট্ট ছেলে, তার বয়স তখন 6 বছরের মতো বয়স। তো এই ছবিটা আমি যখন দেখি এবং এই গল্পটা শুনি তার কাছ থেকে, যে 6 বছরের একটা ছেলে, 7 বছরের একটা ছেলে একটা সিনেমা হলে কাজ করে প্রজেকশনিস্ট হিসেবে। এটা হচ্ছে তার আবিষ্কার, সৈকত মল্লিক ওনার নাম। আম তো উনি বলার পরে আমি তখন আগ্রহী হলাম যে এটা তো একটা ইন্টারেস্টিং স্টোরি, আমাকে ছেলেটার সাথে দেখা করতে হবে। তা আমি তার পরিবারের সাথে পরিচিত হলাম, এবং আমার মনে হলো যে এটা একটা চমৎকার গল্প হতে পারে। জার্মানিতে একটা স্লট ছিল তখন, ফরেন চিলড্রেন, ওদের জন্য আমি আরেকটা কাজ করেছিলাম। তো আমি ভাবলাম যে একটা ছোট্ট পোট্রে হিসেবে এটা সাংঘাতিক ম্যাচ করে। তখন আমি তাদেরকে তার মানে প্রস্তাব দিলাম এবং সিনেমা সৈকতের সাথে। পারাদিসের কথা মনে পড়ে যায় অনেকটা। রাইট, হ্যাঁ, এই কথাটা অনেকেই মনে করে। ইভেন আমি স্ক্রিপ্ট লেখার পরেও অনেকে আমাকে বলেছেন তুমি কি ওইটার থেকে ইন্সপায়ার্ড হয়েছিল, কিন্তু ওটার সাথে কোনো সম্পর্ক নেই। এটা আসলে খুবই কাকতালীয় ভাবে খুঁজে পাওয়া একটা, আপনি যেমন কাহিনী কুরানো নেই মাথা, আমি আসলে এই গল্পগুলো খুঁজে পাই, এবং এটা সৈকতের থ্রুতেই খুঁজে পাওয়া গেছে। না, আমি কিন্তু আপনাকে দক্ষিণারঞ্জন মিত্রের সাথে তুলনা করেছি যে কাহিনী আমি এবং সেটা আমি এক টাইটেলে লিখেছিও যে আপনি কাহিনী কুরন আরকি। তো আ আরেকটি ছবির কথা যদি বলি সেটা হচ্ছে কোরআন সন্তান। এই ছবিটি আপনার খুব সিরিয়াস ধর্মী কাজ এবং কেন আসলে মাদ্রাসায় ছেলেমেয়েরা যায়, তার যে আর্থসামাজিক আ বা প্রেক্ষাপট সেটা নিয়ে আপনি কাজ করেছেন এবং আপনার ফাইন্ডিংস ছিল একেবারেই মানে অবজারভার এর জায়গা থেকে। আপনি নিরপেক্ষ থেকে আ নানাভাবে এটাকে আসলে দেখার চেষ্টা করেছেন। এই কাজটা করতে গিয়ে কোন রকম কোন প্রতিকূলতা আমরা দেখেছি ছবিটির ভিতরে আপনি এক ধরনের প্রতিকূলতা বা বাধার সম্মুখীন হচ্ছিলেন। সেটা নিয়ে যদি একটু আমাদের বলতেন। এই ছবিটা করতে গিয়ে অবশ্যই বাধার সম্মুখীন হতে হয়েছে, এবং এটা আমরা আশাও করছিলাম। কিন্তু অন্যদিকে তাদের সহায়তাও পেয়েছি, যার না হলে ছবিটা হয়তো আল্টিমেটলি করা হতো না। আম মাদ্রাসা সম্পর্কে তো নানা রকম ক্লিশে আছে আমাদের মাথায়। মাদ্রাসা সম্পর্কে নানা রকম ভয়ও আছে। কিন্তু মাদ্রাসায় যাওয়া আসা কিন্তু খুব বেশি মানুষ করে না। বাইরে থেকে আমরা নানা রকম মন্তব্য করি। কিন্তু মাদ্রাসার ভেতরটা কি, মাদ্রাসার মানুষগুলো কেমন থাকে, তাদের সম্পর্কে সত্যিকারের আগ্রহ আসলে আমাদের ভেতর খুব কম। এটা ওয়েস্টে বলেন, ইস্টে বলেন, সব জায়গায়। এই যে ভয়টা, এই ভয়টা কাটানোর জন্যই আমি আসলে ছবিটার মূল উদ্দেশ্য ছিল। কিন্তু ছবিটা যখন করতে যাই তখন পুরো মাদ্রাসার ব্যাপারটা অনেক বড় হয়ে যায়। যার মানে কারণে একটা আমাদেরকে xenophobia কাজ করে বলছেন। হ্যাঁ, হ্যাঁ, সেই জিনিসটা কাজ করে। আর তাছাড়া এটা একটা এক ধরনের ইগনোরেন্স, মানে
আপনি যে জিনিসটা জানেন না সেই জিনিসটা নিয়ে আপনার ভয় বেশি। যেমন আমাদের এখানে বিদেশিদের, রিফিউজিদের ব্যাপারে নানা রকম ভয়। কারণ এই জার্মানরা, ইউরোপিয়ানরা অনেকেই এই দেশগুলো সম্পর্কে জানে না, এদের সংস্কৃতি সম্পর্কে জানে না। কতগুলো ক্লিশে ধারণা আছে আফগানিস্তান সম্পর্কে, পাকিস্তান সম্পর্কে কিংবা অন্যান্য দেশ সম্পর্কে, যার কারণে সেই ভয় কাজ করে। ঠিক একইভাবে মাদ্রাসা সম্পর্কে আমাদের নানা রকম ভয় কাজ করে, কারণ যে প্রি অকুপাইড যে কনসেপ্টটা আমাদেরকে মিডিয়া কিংবা নানা রকম ভাবে দেওয়া হয়েছে, ওগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি না, এবং আমাদের সুযোগও নাই যে ওখানে যাওয়ার, কিংবা আগ্রহ নাই ভাবে যাওয়ার। তো এই ছবিটার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি ওই জগৎটাতে ঢুকতে, কিন্তু সমস্যা হয়েছে যে এই জিনিসটা এত ব্যাপক, আমাদেরকে একটু কনসেন্ট্রেট করতে হয়েছে, ফোকাস করতে হয়েছে একটা সাবজেক্টের, সেটা হচ্ছে হিফজাখানা, হ্যাঁ, যেখানে কোরআন মুখস্থ করার ট্রেডিশনটাই মূলত। এবং ওটাই আমি তারপরে আলটিমেটলি ছবিতে ফোকাস করি, এবং ওটার সাথে আমার ব্যক্তিগত কিংবা আমাদের সামাজিক যে যোগাযোগটা আছে, কেন এই হিফজাখানা কন্টিনিউ আছে, কেন এই কোরআন মুখস্থ করার ট্রেডিশনটা কন্টিনিউ করছে, এবং এটা প্রাইসটা আসলে কারা দিচ্ছে, এটাকে আমরা হাইলাইট করার চেষ্টা করেছি। জি। এবার আমি একটু যেতে চাই যে আপনার স্মৃতির কাছে। সেটা হচ্ছে যে আলমগীর কবিরের ক্লাস আপনি করেছেন। আপনার মানে সেই অর্থে যদি বলি শিক্ষক ছিলেন। অবশ্যই। তার স্মৃতি যদি একটু আমাদের সাথে ভাগাভাগি করে নিতেন। আলমগীর কবিরের সম্পর্কে। আপনি তো খুব খুব কষ্টকর একটা জায়গায় হাত দিলেন। কবির ভাই আমরা যারা এখন বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাক্টিভ আছি, ছোট বড় সবাই মিলে সবাই জানে কবির ভাই আমাদের একটা একটা বড় ভূমিকা পালন করেছে আমাদের চলচ্চিত্র আন্দোলনে, এবং বিশেষ করে ইয়াং ফিল্ম মেকারদেরকে ফিল্ম মেকিং এ উৎসাহিত করার জন্য। আগামী হুলিয়া, মোর্শেদ ভাই, তানভীর ভাই, তারেক ভাই, এরা সবাই আসলে তার অনুপ্রেরণাতেই ছবি তৈরি করা শুরু করে। তার আগে তো ফিল্ম সোসাইটি মুভমেন্ট ছিল, চলচ্চিত্রের অ্যাপ্রিসিয়েশন ছিল, কিন্তু ফিল্ম মেকিং এর ব্যাপারটা, যে ড্রাইভটা, এটা আসছে কবির ভাইয়ের কাছ থেকে সরাসরি। এটা আমি অন্তত মনে করি, আমার অবজারভেশন থেকে আসলে ঐতিহাসিক সত্য। আমিও কবির ভাইয়ের সরাসরি কিছুটা সান্নিধ্য পেয়েছি, তার সাথে কাজ করিনি, কিন্তু তার ক্লাস আমি বেশ কয়েকবার নিয়েছি, এবং তার সাথে ফেস্টিভ্যাল করার সময় ফিল্ম রিক্রুটমেন্ট, ফিল্ম সিলেকশনের ক্ষেত্রে কথাবার্তা হয়েছে, এবং তার দৃষ্টিভঙ্গিও পেয়েছি। কিন্তু আমার মনে হয় যে কবির ভাইয়ের সবচেয়ে বড় অবদান হচ্ছে তিনি নিজেও ছবি করতেন, যার কারণে ফিল্ম মেকার হিসেবে যে জিনিসগুলো একজন তরুণ নির্মাতার অভিজ্ঞতা হিসেবে জানা উচিত, শোনা উচিত, এবং ঐতিহাসিক যে সংযোগটা আছে তার সাথে পরিচিত হওয়া উচিত, ওই জিনিসটা আমাদেরকে উনি দিতে পেরেছেন। যার জন্য ওনার হিস্ট্রির ক্লাসগুলো আমার কাছে এত ভালো লাগতো। ইভেন আমি যখন ফিল্ম স্কুলে ক্লাস করি, তখন আমার মনে হয় যে কবির ভাইয়ের ক্লাসগুলো তার চেয়ে অনেক ভালো ছিল, অনেক কংক্রিট ছিল, আমাদের জন্য ভীষণ ইন্সপিরেশনের ব্যাপার ছিল তখন। জি, মানে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে যদি বলতেন আপনি সম্প্রতি বোধহয় একটি কো-প্রডিউসিং এর দিকে আগাচ্ছেন। আমি যতদূর জানতে পেরেছি বাংলাদেশী একটি প্রোডাকশন। এই ব্যাপারে যদি বলতেন, এবং পাশাপাশি বাংলাদেশে প্রামাণ্যচিত্রের যে অবস্থা বা ভবিষ্যৎ, এটা নিয়ে যদি কিছু বলতেন। কো-প্রোডাকশনের ব্যাপারটা হচ্ছে, একটা ফিচার ফিল্মের প্রস্তুতি চলছে বেশ কয়েক বছর ধরেই, আমরা স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট পর্যায়ে আছি, কিন্তু এর বেশি কিছু এখন বলা সম্ভব না, কারণ স্ক্রিপ্ট সেটাই বলছি। ডেভেলপমেন্ট যদি সম্ভব হয় খুব বলবেন, নয়তো দরকার নেই। খুব প্রাইমারি স্টেজে আছে। এইটুকু বলতে পারি যে এটা বাংলাদেশ জার্মান একটা কো-প্রোডাকশন হবে। জার্মানি একটা দুটো প্রোডাকশন কোম্পানি, আমার প্রোডাকশন কোম্পানি এবং আরো একজন প্রোডাকশন কোম্পানি, এবং বাংলাদেশের একজন প্রোডাকশন কোম্পানি, তিনটা প্রোডিউসার মিলে আমরা একটা প্রজেক্ট দিয়েছি। এবং প্রজেক্টটার ইন্টারেস্টিং দিক হচ্ছে এখানে বেশ কজন নির্মাতা এবং গল্প লেখক, স্ক্রিপ্ট রাইটার কাজ করছেন। এটা কি অ্যান্থোলজি ফিল্ম ধরনের না, হবে? না, 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 না। অ্যান্থোলজি এটাই হচ্ছে পার্থক্য। এইটা আসলে একটা ছবি হবে, একটাই গল্প হবে। কিন্তু আচ্ছা, ৩ জন ডিরেক্টর, আম আচ্ছা। ৫ জনের মতো রাইটার। এই ৫ জনের ভিতর ৩ জন ডিরেক্টরও ইনভলভড, এবং এই প্রসেসটা শুরু হয়েছে ২০১৭-১৮ থেকেই। আমরা খুব ধীরে, ধীরে আগাচ্ছি। ফান্ডিং এর ব্যাপারটা কিছুটা নিশ্চিত হয়েছে, কিন্তু আমাদের কাজটা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। যার জন্য এখন পর্যন্ত কিছু কংক্রিট না, না বলা ঠিক যাচ্ছে না। তবে সবাই দোয়া করবেন যাতে আমরা সার্থক হই। না, না তা আর তো অবশ্যই। যদি বাংলাদেশের প্রামাণ্যচিত্রের এখনকার অবস্থা, ভবিষ্যৎ, এটা নিয়ে আপনার যদি কোনো বাংলাদেশের অবজারভেশন থাকে। প্রামাণ্যচিত্রের ব্যাপারটা আসলে পৃথিবীর সব জায়গায় একই রকম। এখানে ফান্ডিং এর কারণে প্রামাণ্যচিত্র নির্ধারিত হয় কেমন হবে, কতটুকু মানুষের কাছে পৌঁছবে। বাংলাদেশে যেটা দরকার, যেটা ইউরোপে কিছুটা হয়েছে, সেটা হচ্ছে পাবলিক টেলিভিশন, কিংবা এখন ওটিটি আসছে, কিংবা প্রাইভেট টেলিভিশন আসছে। সবাই যদি ডকুমেন্টারি জনরাটাকে আসলে একটু সিরিয়াসলি নেয়, এবং এটাকে শুধুমাত্র এডুকেটিভ ওই অর্থে না দেখে, একটা এন্টারটেইনিং প্রোডাকশন হিসেবেও দেখে, তাহলে আমি মনে করি এটার দরজাটা একটু খুলবে।
জার্মানিতে যেমন সিনেমা হলে ডকুমেন্টারি দেখিয়ে আমি অনেক সময় পয়সা কামাই। আমার ছবি সিনেমা হলে রিলিজ দেয়। এরকম প্রচুর ছবি আছে যারা সিনেমা হলে দেখানো হয়, চলে এবং টিভিতেও আছে। স্ট্রিমিং প্ল্যাটফর্মে আপনি পাবেন। ঠিক একই জিনিস আমি মনে করি বাংলাদেশেও সম্ভব। আমাদের তো গল্পের শেষ নাই। আমাদের গল্প ওদের এখান চেয়ে অনেক, অনেক বেশি। সুতরাং কেউ যদি চায় ডকুমেন্টারি জনরে গল্প বলা এবং ইন্টারেস্টিংলি বলা, তাহলেও এটা একটা এন্টারটেইনিং প্রোডাকশন হবে, যেটা যেকোনো প্ল্যাটফর্মের জন্য ইন্টারেস্টিং হতে পারে। টিভি বলেন, সিনেমা বলেন কিংবা ওটিটি বলেন। জি, অনেক ধন্যবাদ শাহীন, দিল রিয়াজ, শাহীন ভাই আপনাকে আমাদের সময় দেওয়ার জন্যে। আ এবং দর্শকরা আশা করি যে অনেক উপকৃত হবেন এবং তারাও উপভোগ করবেন আপনার এই আ অভিজ্ঞতা, স্মৃতি এবং যে প্রতিক্রিয়া। তো আজকের মতো আমরা এখান থেকে আপনার সাথে বিদায় নিচ্ছি। নিশ্চয়ই ভবিষ্যতে আবার আপনার সাথে কথা হবে, বৈঠক নিশ্চয়ই, হবে। নিশ্চয়ই। দর্শক যারা আপনারা হুম। এতক্ষণ আমাদের এই আমার ভুবন অনুষ্ঠান দেখলেন, তারা নিশ্চয়ই উপভোগ করেছেন। আজকের মতো এখানেই আমরা শেষ করছি। সবাইকে শুভরাত্রি। আপনাকেও ধন্যবাদ।